৯ বছর পর শ্বশুরবাড়ি নামক জেলখানা ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছে। সেই দিন রাত্রে যখন আমার স্বামীর সামনে আমাকে ডাকাতেরা তুলে নিয়ে যাচ্ছিল, চিৎকার করে বলতেছিলাম, "তুমি আমাকে বাঁচাও।" তবে আমার স্বামী শফিক নিজেকে বাঁচিয়েছে সেই দিন, আমাকে বাঁচায়নি। পরের দিন যখন চোখ মুখ বেঁধে রাস্তার পাশে আমাকে ফেলে রেখে যায়, গ্রামবাসীরা আমাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছিয়ে দেয়। ২ দিন নিজেকে ঘরবন্দি করে রেখেছিলাম। শাশুড়ি মা এসে বললেন, "শফিক নাকি ধর্ষিতা মেয়ের সাথে সংসার করতে চায় না। তাদের সমাজে একটা মান-সম্মান আছে। ভালো হয় আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই। ডিভোর্সের কাগজ আমার বাবার বাড়িতে গেলেই আমি পেয়ে যাব।" পারিবারিকভাবে বিয়ে হয় আমার। ১৮ বছর বয়সে আমি এই বাড়ির বউ হয়ে আসি। বান্ধবীরা বিয়ের আগে বলেছিল, শ্বশুরবাড়ির মানুষেরা নাকি কখনো আপন হয় না। শ্বশুরবাড়ি নাকি জেলখানা। যতই করো না কেন শ্বশুরবাড়ির মানুষের কখনো মন জোগাতে পারবে না। এই বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত থাকতাম, ভয়ও পেতাম। না জানি আমার সাথে এমন হয়। তবে বিয়ের পর এত বড় সংসারে এসে যখন আমি দায়িত্ব কাঁধে পড়ে, ভেবেছিলাম হয়তোবা কোনো কিছুই আমি পারবো না। কারণ শ্বশুরবাড়ি তো জেলখানা। একটা সময় সবকিছু যেন আমার হাতের মুঠে চলে আসে। শ্বশুরের কখন ওষুধ খাওয়াতে হবে, চশমাটা কোথায়, পাঞ্জাবিটা আয়রন করা আছে কিনা, জুতা থেকে শুরু করে সবকিছুই আমি রেডি করে দিতাম। শাশুড়ি পানের বাটাটা কোথায়, গোসল করে শাশুড়ি কাপড়টা ওয়াশরুমে রেখে আসতো। আমি না ধুয়ে দিলে আম্মা অন্যের ধোয়া পছন্দ করেন। দেবরের শার্টটা পর্যন্ত আমি আয়রন করে রাখতাম। আর আমার স্বামী শফিক, ও শার্টগুলা টাইটা কোথায় থাকে ওই নিজেও জানে না, আমাকে বের করে দিতে হয়। যেই মেয়েটা আমি কখনো ভাত বেড়ে খেতে পারতাম না, এখন আমি পাক্কা একজন গৃহিণী। পুরা সংসারের দায়িত্বই যেন আমার কাঁধে। আমি যেই দিক দেখবো না সেই দিকই যেন অচল হয়ে যায়। রান্না বান্না থেকে শুরু করে যাবতীয় ঘরের কাজ সবকিছুই আমাকে করতে হয়। আর আমার শাশুড়ি মা আমাকে মেয়ের থেকে কোনো অংশে কম দেখে না। তার মেয়েকে যেই পোশাকটা এনে দেয় সেম একই পোশাক আমাকে এনে দেয়। আমার দেবরের বিয়ের কথা চলতেছে, কিন্তু আমার দেবরের একটা মেয়ের সঙ্গে রিলেশন ৪ বছর যাবত, আমি সেটা জানি। কিন্তু বাবা মা একটু সেনসিটিভ মানুষ, আমাকেই বুঝিয়ে বলতে হবে মিথ্যা বানিয়ে যে ওই মেয়েটা আমার পছন্দ। কারণ যদি বাবা মা জানে যে আমার দেবর রাহুলের পছন্দর মেয়ে, তাহলে কখনোই তারা বিয়ে করাবে না। কি আর করার, পুরো বাড়ি যে আমার উপরে নির্ভরশীল। আমি যেন সবার চোখের মণি। শ্বশুর বাড়ির মানুষ আমাকে ছাড়া কিছুই বোঝে না, যেন আমার উপরেই সবাই নির্ভরশীল। বান্ধবীরা বলেছিল শ্বশুর বাড়ির মানুষ নাকি আপন হয় না, কিন্তু আমি তাদের ধারণা ভুল করে দিয়েছি। কই, তারা তো সবাই আমাকে ভালোবাসে। আমার মেয়ে লিজামণি, তাকে নিয়ে তো আমি কোনো চিন্তাই করি না। সবার আদরে বড় হচ্ছে আমার মেয়েটা। সবার কেনাকাটা ঈদের প্রায় শেষ, কিন্তু আমার কেনাকাটা এখনো করা হয়নি। হাজবেন্ড বলল, চলো তোমারটাও কেনাকাটা শেষ করে দেই। ঈদের তো আর বেশি দিন বাকি নাই। ঈদের কেনাকাটা শেষ করতে করতে রাত 12:30 বেজে যায়। আসার সময় নির্জন রাস্তা, আমাদের বাইকের সামনে এসে একটা মাইক্রো গাড়ি দাঁড়ায়। মাইক্রো মোটরসাইকেলের সামনে দাঁড়ানোর সাথে সাথে আমি ভয়ে থরথর করে কাঁপি, কারণ তারা ডাকাত ছিল। ভেবেছিলাম টাকা পয়সা নিয়ে আমাদের দুইজনকে ছেড়ে দিবে, কিন্তু না, তারা আমাকে দেখে মতলব পাল্টিয়ে ফেলে। আমার স্বামীকেও কিছু করে না, আমাকে সোজা ৪-৫ জন মিলে উঠিয়ে নিয়ে যায়। আমি চিৎকার করে কান্না করতেছিলাম, শফিক তুমি আমাকে বাঁচাও। ওই রাতটা ছিল আমার জীবনের সবথেকে কাল রাত। আমার স্বামী আমাকে বাঁচায়। তারা মাইক্রোতে উঠানোর সাথে সাথে এত জোরে নিয়ে যায় যে কিভাবে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারিনি। পরের দিন তারা চোখ মুখ বেঁধে আবার আমাকে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গ্রামবাসীরা আমাকে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সাথে সাথে আমার রুমে আমি যে ঢুকে থাকি। আমার মেয়ে আমাকে দেখে দৌড় দিয়ে এসে জড়িয়ে ধরে কান্না করে বলে, মাম্মা তুমি কোথায় ছিলে রাত্রে, কি হয়েছে তোমার? আমার মেয়েকে আমি জড়িয়ে ধরে কান্না করলাম। আমার শ্বশুর বাড়ির মানুষ সবাই ড্রয়িং রুমে বসে আছে। আমার মেয়ে বলে, আজকে আমি স্কুলে যাব না মাম্মা, কেউ কিছু বলে না কেন? আমি কিছুই বললাম না। আমার ননদ আমার খাবারটা রুমে এসে দিয়ে যায়। আমার মুখ কেউ দেখতে চায় না, সবাই বলতেছে ধর্ষিতা মেয়েকে বাড়িতে বউ বানিয়ে রেখেছে। আমাদের বাড়িতে ছুপিয়া খালা আমার বিয়ের আগে থেকে কাজ করে, এসে বলল তারা নাকি বলতেছে আমি ধর্ষিতা মেয়ে, আমার স্বামী আমার সাথে সংসার করবে না। তাদের সমাজে নামডাক খারাপ হয়ে যাচ্ছে। আমি শুনে চুপ করে বসে আছি। কিছুক্ষণ পর আমার শাশুড়ি এসে বলল, আচ্ছা মিলি, তুমি তো সবই জানো মা, তুমি কিছু মনে করো না, তোমাদের বাড়িতে চলে যাও, শফিক তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। আমার শাশুড়ির কথা শুনে আমি কিছুই বললাম না, শুধু বললাম, মা আমাকে যারা পছন্দ করে এই বাড়িতে এনেছে তাদেরকে দাওয়াত করেন, আমি কিছু বলতে চাই। তাদের এতটাই তাড়া ছিল যে তারা পরের দিনই সবাইকে হাজির করায়। 30-40 জন লোক হবে, একজনের শরীরে আরেকজন ঠেসাঠেসি করে বসেছে। 3 দিন আমার স্বামী আমার চোখের সামনে আসেনি, কিংবা আমার রুমে এসে ঘুমায়নি, কারণ আমি তো চরিত্রহীন একটা মেয়ে। আমার সাথে সে কিভাবে সংসার করবে? সবাই ঘর ভর্তি লোক। আমি সুন্দর করে সাজুগুজু করেছি বিয়ের বেনারসি পরে। হ্যান্ডব্যাগ ছাড়া আর কিছুই আমি নেই, কারণ আজকে আমি এই বাড়ি থেকে চিরদিনের মতো চলে যাব। ড্রয়িং রুমে দাঁড়ানোর সাথে সাথে শ্বশুর কাঁপা কাঁপা গলায় বললেন, আচ্ছা বৌমা কি বলবা তুমি বলো। আমার শ্বশুরের কথা শুনে আমার চোখের পানি ঝলমল করতেছে, কারণ এর আগে শ্বশুর আমাকে কখনো বৌমা বলেনি, নাম ধরে ডাকতো আর মেয়ে বলতো। এই 9 বছরে তখন বললাম, আচ্ছা বাবা আমি বলবো, আপনার আমাকে কখনো আপন ভাবতে পারেনি বাবা, আপনি না বলতেন আমি আপনার মেয়ে, মেয়ে হলে কখনো আজকে আর বৌমা বলতেন না বাবা, আমি বুঝেছি আমার অবস্থানটা কোথায়। শাশুড়িকে বললাম, আচ্ছা মা
আপনি নাকি আমাকে চোখে হারান না, আমি নাকি আপনার মেয়ের সমতুল্য। আসলে মা আপনি আমাকে প্রয়োজনে ভেবেছেন সবসময়। কারণ আপনি বলার আগেই সব কাজ রেডি হয়ে থাকতো। আপনাকে কখনো আমি অভিযোগ করার সুযোগই দেইনি। এজন্য আপনি আমাকে প্রয়োজন ভেবেছেন। কখনো মেয়ে ভাবতে পারেননি। যদি মেয়ে ভাবতেন তাহলে আজকে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হতো না। আমার দেবরকে বললাম, কারণ আমার দেবর বলেছে আমি নাকি দা মেয়ে। তুমি না পুলিশ, তুমি তাদেরকে অ্যারেস্ট না করে তুমি আমাকে ধর্ষিতা বলেছ। আচ্ছা রাহুল, তুমি একটা মেয়ের সাথে সম্পর্ক করো ৪ বছর যাবৎ। একাধিকবার তোমরা হোটেলে দেখা করেছো, অনৈতিক কাজে লিপ্ত হয়েছো। ওইটাকে কি নির্যাতন বলে না? এটাকে কি বৈধ বলে? এটাকে কি জায়েজ বলে? তুমি হয়তো ওই মেয়েটাকে এখন বিয়ে করবে, কিন্তু আসলেই কি ওইটা জায়েজ? আমার ননদ, আমার ননদ নাকি আমার মুখ দেখতে চায় না। আমার ননদ আখির দিকে তাকিয়ে বললাম, আচ্ছা আখি, তুমি নাকি আমার মুখ দেখতে চাও না। ৪ মাস আগেও তোমার গর্ভের সন্তান আমার নামে রেজিস্টার করে আমি আবাসন করিয়েছি। তোমার কুলাঙ্গার বয়ফ্রেন্ডের সন্তান তোমার গর্ভে ছিল। আমার নিজের টাকাতে তোমাকে আবাসন করেছি, তোমার বাবা-মা পর্যন্ত জানে না। তোমার পাপের ফসল। অথচ তুমি বলো আমার মুখ নাকি তুমি দেখতে চাও না? আমি এই কথা বলার পর সবাই আমার ননদের দিকে তাকিয়ে আছে। কারণ আমার শ্বশুর-শাশুড়ি কেউ জানতেন না। তাদের ভেবেছে আমার রক্তের মানুষ। তারাই তো আমার আপন। আমার স্বামী বলেছে আমার সাথে একদিনও সংসার করতে চায় না। ১ মিনিটও না। তখন আমার স্বামীকে বললাম, "আচ্ছা শফিক, তোমার সামনে যখন আমাকে তুলে নিয়ে যাচ্ছিল তুমি আমার স্বামী। আমাকে রেস্কিউ করা তোমার দায়িত্ব ছিল। বাধা দেওয়া তোমার দায়িত্ব ছিল। দেখো তুমি আমাকে না বাঁচিয়ে তখন তুমি বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে আসো। তোমার বাইকের শব্দ আমি শুনেছি। একবারও তো তুমি আমাকে বাঁচাতে আসোনি। আমি চিৎকার করে কান্না করতেছিলাম। আমার জন্য তুমি যদি মার খেতে তাহলে আমি বুঝতাম তুমি আমাকে বাঁচাতে চেয়েছিলে। তুমি তো আমাকে বাঁচাওনি। এখন নাকি তোমার মান-সম্মান শেষ হয়ে যাচ্ছে? তুমি কি পরকীয়া করোনি তোমার অফিস কলিগের সাথে? শুধু কি চা কফির আড্ডায় সীমাবদ্ধ ছিল? তোমার সন্তান তোমার অফিস কলিগের গর্ভে ছিল। সংসার টিকিয়ে রাখার জন্য আর সমাজে দুর্নাম হবে বলে সবকিছু চেপিয়ে গিয়েছে। এবং কি তোমার জন্মদাতা বাবা-মা পর্যন্ত জানে না। আমার শ্বশুর-শাশুড়ি তখন তাকিয়ে আছে। শফিক সত্যি করেছিলি? আমার স্বামী মাথা নিচু করে। আমি তখন বললাম, তুমি স্বামী হতে পারো না আমার। আমার বান্ধবীরা ঠিকই বলেছিল শ্বশুরবাড়ির মানুষ কখনো আপন হয় না, প্রয়োজন হতে পারে। আমি চরিত্রহীন হয়েছি শফিক শুধু তোমার জন্য। তুমি আমাকে একটা বার বাঁচাওনি। তোমরা এই বাড়ির মানুষ সবাই আমাকে প্রয়োজন ভেবেছো। তোমাদের যখন যেটা প্রয়োজন সেটা আমি করিয়ে দিয়েছি। এজন্য তোমরা আমাকে ভালোবাসতা। সত্যি তোমরা আমাকে কখনো ভালোই বাসোনি। শুধু আমাকে প্রয়োজন ভেবেছো। কারণ চাওয়ার আগেই তোমরা সবকিছু পেতা। তোমরা কখনো আমাকে আপনজনই ভাবোনি। আমার বান্ধবীরা ঠিকই বলেছিল। শ্বশুরবাড়ির মানুষ কখনোই আপন হয় না। আমার মেয়ে লিজামনির হাতটা ধরে সেই দিনে আমি শ্বশুরবাড়ি নামক জেলখানা ত্যাগ করে চিরদিনের মতো চলে আসি।